আসসালামু আলাইকুম। জব শিখা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের পড়াশোনা আজকে সুফিয়া কামাল সম্পর্কে। সুফিয়া কামাল 1911 সালে জন্মগ্রহণ করে এবং মৃত্যুবরণ করে 1999 সালে। তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত কবি, লেখিকা, সমাজসেবিকা, নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ এই সুফিয়া কামাল। তার কবিতায় সাধারণত যে বিষয়গুলো পরিলক্ষিত হতো প্রেম, প্রকৃতি এবং ব্যক্তিগত অনুভূতি, বেদনাময় স্মৃতি, জাতীয় উৎসববাদী, স্বদেশ অনুরাগ এবং ধর্মানুভূতি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটি যে মুক্তিযুদ্ধটাও তার কবিতাগুলোর মূল বিষয় হয়ে দাঁড়াতো। তিনি 1952 সালের যে ভাষা আন্দোলন সেখানে সরাসরি অংশগ্রহণ করেন। তাহলে সুফিয়া কামাল কোন আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেন? তিনি 52 সালের ভাষা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেন। এছাড়াও যখন পাকিস্তান সরকার বাংলা ভাষা এবং বাঙালির সংস্কৃতিকে দমন করার জন্য রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করে বাংলাদেশে, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের সঙ্গীত এবং রবীন্দ্রনাথ যে যা কিছু আছে লেখালেখি, এগুলো যখন বাংলাদেশ বেতারের প্রচার সহ বিভিন্ন ক্ষেত্রে নিষিদ্ধ করে, তখন সুফিয়া কামাল এটার ঘোর প্রতিবাদ করে এবং তীব্রভাবে এটার বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানান। তবে হ্যাঁ, আমাদের দেশেরই আরেকজন প্রখ্যাত কবি যিনি আহসান হাবীব, তিনি এই বিষয়টাকে কিন্তু সমর্থন করেন। তাহলে রবীন্দ্রনাথের লেখালেখি যখন বাংলাদেশে পাকিস্তান সরকার নিষিদ্ধ করে, সে সময় সেটার তীব্র প্রতিবাদ জানায় কে? সুফিয়া কামাল। কিন্তু সেটার সমর্থন দেয় আহসান হাবীব। সুফিয়া কামাল 1911 সালের 20 জুন বরিশালের শায়েস্তাবাদের রাহাত মঞ্জিলে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল কুমিল্লায়। তিনি মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা, বর্তমান যেটি বাংলাদেশ মহিলা পরিষদ নামে পরিচিত। এছাড়াও তিনি বেগম পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। বেগম পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? সুফিয়া কামাল। বা সুফিয়া কামাল কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তিনি বেগম পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম আধুনিক মহিলা কবি। তাহলে সুফিয়া কামাল কি হিসেবে পরিচিত বাংলাদেশে? বাংলাদেশের প্রথম আধুনিক মহিলা কবি হচ্ছে সুফিয়া কামাল। তার যে পরিচয়, তিনি জননী সাহসিকা নামে পরিচিত। এছাড়াও তিনি রবীন্দ্র কাব্যধারার গীতি কবিতার রচয়িতা। তাহলে আমরা বেগম রোকেয়া সম্পর্কে বেশ কিছু টপিক এতক্ষণে পড়ে ফেললাম। আমরা একটু রিভিশন দেই যে তিনি যখন বাংলাদেশে তিনি 1952 সালের ভাষা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেন। রবীন্দ্রনাথকে যখন বাংলাদেশে নিষিদ্ধ করা হয় তখন তিনি এটা তীব্র প্রতিবাদ জানান। তিনি মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা, যেটার বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদ। এছাড়াও তিনি বেগম পত্রিকার প্রথম সম্পাদক। তার উপাধি হচ্ছে জননী সাহসিকা এবং তিনি রবীন্দ্রনাথের কাব্যধারায় গীতি কবিতা রচনা করতেন। তার যে শিশুদের সংগঠন সেটি হচ্ছে কচিকাঁচার মেলা। কচিকাঁচার মেলা প্রতিষ্ঠা করে কে? সুফিয়া কামাল। কত সালে প্রতিষ্ঠা করে? 1956 সালে। এটি কোন ধরনের সংগঠন? এটি একটি শিশু সংগঠন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 21 পদক সহ বেগম রোকেয়া পদক এবং স্বাধীনতা পুরস্কার পান 1997 সালে। এছাড়াও তিনি তার নাম অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম যে ছাত্রী হল সেটার নাম করা হয় বেগম সুফিয়া কামাল হল। 1918 সালে তিনি কলকাতায় সাখাওয়াত হোসেনের সাথে সরাসরি সাক্ষাৎ করেন। আর তারই একান্ত প্রচেষ্টায়, অর্থাৎ হচ্ছে সুফিয়া কামালের একান্ত প্রচেষ্টায় বর্তমানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল আছে সেটির নামকরণ করা হয়। 20 নভেম্বর 1999 সালে তিনি মারা যান। বাংলাদেশের তিনি প্রথম নারী যাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তাহলে বাংলাদেশের প্রথম আধুনিক মহিলা কবি হচ্ছে সুফিয়া কামাল। বাংলাদেশের প্রথম নারী যাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তিনি 1952 সালের ভাষা আন্দোলনে সরাসরি যোগদান করেন। রবীন্দ্রনাথকে যখন বাংলাদেশে নিষিদ্ধ করা হয় তার সরাসরি প্রতিবাদ করেন। মাত্র 12 বছর বয়সে তার মামাতো ভাই সৈয়দ নিয়াল হোসেনের সঙ্গে তার বিয়ে হয় এবং তার নাম হয় সুফিয়া এন হোসেন। দেখা যায় যে আমাদের দেশে এখনও এই জিনিসটার প্রচলন আসছে যে বিয়ের পরে মেয়েদের নামের সঙ্গে তার স্বামীর নাম সংযুক্ত করে তার নাম ওই নামে ডাকা হয়। তো এই ক্ষেত্রে নেহালের এন এবং হোসেন নিয়ে সুফিয়া কামালের নাম হয় প্রথম সুফিয়া এন হোসেন। 1932 সালে যখন নেহাল হোসেন যক্ষ্মা রোগে মারা যায়, তাহলে সুফিয়া কামালের প্রথম স্বামী কোন রোগে মারা যায়? যক্ষ্মা রোগে মারা যায়। এটা মনে রাখার কারণ এই কারণে, যেহেতু তাহারেই পরে মনে এই কবিতাটা আমাদের পাঠ্য বইয়ে সংযুক্ত আছে, তো এখান থেকে এই কোশ্চেনটা আসতেই পারে। তাহারেই পরে মনে বলতে এখানে নেহাল হোসেনকে স্মরণ করে কবি এই কবিতাটা লিখছিলেন।
তাহলে নেহাল হোসেন কোন কারণে মারা যায়? যক্ষা রোগে মারা যায়। এবং 1939 সালে তা পুনরায় তার চট্টগ্রামের লেখক কামাল উদ্দিন আহমেদের সঙ্গে বিয়ে হয় এবং তারই নাম ওই কামাল ব্যবহার করে তার নাম ব্যবহার করতেন সুফিয়া কামাল। আর অ্যাডভোকেট সুলতানা কামাল হচ্ছে সুফিয়া কামালের মেয়ে। এখন সুফিয়া কামালের বিশেষ কিছু প্রথম যে সাহিত্যকর্ম সেগুলো একটু দেখি। সৈনিক বধূ এটি তার প্রথম গল্প, যেটি প্রকাশ হয় বরিশালের তরুণ পত্রিকায়। কোন পত্রিকায়? তরুণ পত্রিকায়। আমাদের সুফিয়া কামালের সব লেখা যে খুব গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে এমন না। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সাজের মায়া। আর এখানে বাকি যে বাসন্তী যেহেতু তার প্রথম কবিতা এবং সওগাত পত্রিকায় প্রকাশিত হয়, এটা মনে রাখা লাগবে। সৈনিক বধূ তার প্রথম গল্প, এটি মনে রাখা লাগবে। প্রথম যেহেতু এই অনুযায়ী কবিতা এবং গল্প। কবিতা হচ্ছে সৈনিক বধূ, যেহেতু তরুণ পত্রিকায় প্রকাশিত হয়। এখানে এইভাবে মনে রাখতে পারেন যে সৈনিক দেখবেন যে সবসময় তরুণ হয়, ওদের এই সৈনিকদের রিটায়ার্ড হয়ে যায়, কিন্তু যারা আর্মিতে আসে একটা ইয়াং বয়সে। এজন্য সৈনিক বধূ প্রথম প্রকাশিত হয় তরুণ পত্রিকায়। এবং বাসন্তী এই যে কবিতা, এটি প্রকাশিত হয় সওগাত পত্রিকায়। এছাড়াও তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাব্যগ্রন্থ সেটি হচ্ছে সাজের মায়া, এটি তার প্রথম কাব্য এবং এর মুখবন্ধ লিখে দেন কাজী নজরুল ইসলাম। তাহলে সাজের মায়ের মুখবন্ধ লেখে কে? কাজী নজরুল ইসলাম। কবি সুফিয়া কামালের কোন কাব্যগ্রন্থের মুখবন্ধ লেখে কাজী নজরুল ইসলাম? সাজের মায়ার। সুফিয়া কামালের কোন কাব্যগ্রন্থের মুখবন্ধ লিখে দেন জাতীয় কবি? সাজের মায়া। এবং এছাড়াও শুধুমাত্র যে এখানে সাজের মায়া এই কাব্যগ্রন্থের মুখবন্ধ লিখছিলেন নজরুল, তার জন্য এটি বিখ্যাত তা না, প্রথম কাব্য সেজন্য বিখ্যাত। আরও বেশি আমাদের মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ এই কারণে 1984 সালে এটি রুশ ভাষায় সোভিয়েত ইউনিয়ন থেকে প্রকাশিত হয়। তাহলে কত সালে এটি প্রথম প্রকাশিত হয়? কোন ভাষায়? এটি রুশ ভাষায় সোভিয়েত ইউনিয়ন থেকে 1984 সালে এটি প্রকাশিত হয়। মোর জাদুদের সমাধির পরে, এখানে দেখেন মোর জাদুদের সমাধির পরে একটু খেয়াল করে দেখা যাচ্ছে যে করুণ অনুভূতি এরকম কোনো কিছু, তাই না? সমাধি যেহেতু মানে মৃতর যে কবরস্থান বা দাফনস্থান সেটাকে বোঝায়। এটা মূলত এই মুক্তিযুদ্ধ সময়কার ঘটনাগুলোকেই কেন্দ্র করে লেখা। তাহলে মোর জাদুদের সমাধির পরে এই কাব্যের কবিতাগুলো কিসের প্রেক্ষাপটে লেখা? এটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা। এছাড়াও তার আরও কিছু কাব্যগ্রন্থ আছে। মায়া কাজল, মন ও জীবন, শান্তি ও প্রার্থনা, উদ্যাত্ত পৃথিবী, দিওয়ান, অভিযাত্রিকটা একটু খেয়াল করেন। অভিযাত্রিক সুফিয়া কামালের কাব্যগ্রন্থ, কিন্তু অভিযাত্রিক যেটি উপন্যাস সেটি কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। তাহলে একই নামে একটা কাব্যগ্রন্থ আছে অভিযাত্রিক, যেটি সুফিয়া কামালের লেখা। কাব্য কামাল, হ্যাঁ, যদি কাব্য আসে তাহলে কামালের কাব্য। আর উপন্যাস হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। প প প প এরকম কিছু কিছু একটা ক্লু দিয়ে কোনো রকম মনে রাখার চেষ্টা করবেন, যাতে ওইগুলো দেখলেই মনে পড়ে। এছাড়াও তার আর একটা উপন্যাস আছে মৃত্তিকার ঘিরান। তো আমরা এরপরে তার প্রকাশিত অন্যান্য যে রচনাবলী আছে, গল্পগ্রন্থ হচ্ছে কেয়ার কাটা প্রকাশিত হয় 1937 সালে। ভ্রমণ কাহিনী, সোভিয়েতের দিনগুলি, আত্মজীবনী, একালে আমাদের কাল কার আত্মজীবনী? সুফিয়া কামালের আত্মজীবনীর নাম কি? একালে আমাদের কাল। আর এছাড়াও তার শিশুতোষ যে গ্রন্থ, তার ভিতরে আসে ইতল বিতল, নওয়াল কিশোরের দরবারে। আর তার স্মৃতিকথা হচ্ছে 71-এর ডায়েরি। কবিতা তাহার এই পরে মনে, যেটি সাজের মায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া, এবং রূপসী বাংলাও সাজের মায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া। এখনও পর্যন্ত আমরা যদি একটু সুফিয়া কামাল সম্পর্কে একটু রিভিশন দিয়ে আসি, যে তিনি একজন নারীবাদী কবি ছিলেন। তিনি 52 ভাষা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেন। রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করা হলে তিনি এটা তীব্র প্রতিবাদ জানান। মহিলা পরিষদের তিনি একজন প্রতিষ্ঠাতা, এবং মহিলা পরিষদের বর্তমান নাম বাংলাদেশ মহিলা পরিষদ। তিনি বেগম পত্রিকার প্রথম সম্পাদক এবং তিনি বাংলাদেশের প্রথম আধুনিক মহিলা কবি। তার উপাধি হচ্ছে জননী সাহসিকা, এবং তিনি রবীন্দ্র কাব্যধারায় গীতি রচনা করতেন। তার বিখ্যাত সংগঠন হচ্ছে কচিকাচার মেলা, যেটি শিশুদের একটা সংগঠন। এছাড়াও তিনি স্বাধীনতা পুরস্কার পান সুফিয়া কামাল 1997 সালে। আর এখান থেকে তিনিই প্রথম নারী যাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এছাড়াও তার যে বিখ্যাত যে লেখালেখিগুলো আছে, প্রথম যে লেখা সৈনিক বধূ, এটি একটি গল্প যেটি তরুণ পত্রিকায় প্রকাশিত হয়। বাসন্তী সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। তার কাব্যগ্রন্থের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে সাজের মায়া, যেটি তার প্রথম কাব্য। কাজী নজরুল ইসলামের মুখবন্ধ লেখেন এবং এটি রুশ ভাষায় সোভিয়েত ইউনিয়ন থেকে প্রকাশিত হয়। মায়া কাজল এটি এটি এছাড়াও এই বাদে তার অভিযাত্রিক যে কাব্য, এটি সুফিয়া কামালের লেখা, এবং অভিযাত্রিক উপন্যাস যেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। তার অন্যান্য গল্পগুলোর মধ্যে আছে কেয়ার কাটা, ভ্রমণ কাহিনী, সোভিয়েতের দিনগুলি, আত্মজীবনী, একালে আমাদের কাল, শিশুতোষ গ্রন্থের ভিতরে আছে ইতল বিতল, নওল কিশোরের দরবারে, এবং স্মৃতিকথা, ৭১-এর ডায়েরি, কবিতা তাহারেই পরে মনে, এবং রূপসী বাংলা। এখন আমরা দেখব তাহারেই পরে মনে কবিতা থেকে গুরুত্বপূর্ণ কিছু টিকা ঠিক না, সংক্ষিপ্ত প্রশ্ন, যেহেতু তাহারেই পরে মনে পাঠ্য বইয়ে সংশ্লিষ্ট যদি কোনো লেখকেরই আমাদের নবম দশম শ্রেণী বা 6 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত বা তারও নিচে কোনো ক্লাসে থাকে, তাহলে ওই লেখালেখিটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত পড়ে ফেলবো। মাঝে মধ্যে ওখান থেকেও কোশ্চেন আসে। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলে, এখানে কার কথা বলা হয়েছে? এখানে চরণটির মাধ্যমে বিরহ কাতর কবির কথা বলা হয়েছে। তাহার এই পরে মনে কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? মাসিক মোহাম্মদী পত্রিকায়। তাহার এই পরে মনে এই কবিতাটি কোন ছন্দে লেখা? এটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা। মাঘের সন্ন্যাসী কোথায় চলে গেছে? পুষ্পশূন্য দিগন্তের পথে। তাহার এই পরে মনে মাসিক মোহাম্মদী পত্রিকায় এই কবিতাটি কত সংখ্যায় প্রকাশিত হয়? নবম বর্ষ 6ষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয়। তাহার এই পরে মনে কবিতায় কবির মন কিসে আচ্ছন্ন হয়ে যায়? রিক্ততার হাহাকারে। তাহার এই পরে মনে কবিতায় কবিকে বসন্ত বন্দনা করতে বলেছেন কে? কবি ভক্ত। কবি শীতকে কী রূপ কল্পনা করেছেন? শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন। অলোক শব্দের অর্থ অলোক বা দৃষ্টির অগোচর। কার মৃত্যুতে কবি সুফিয়া কামালের জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে? স্বামী নেহাল হোসেনের মৃত্যুতে, তিনি মারা যায় যক্ষা রোগে। পুষ্পারতী শব্দটি তাহারে পরে মনে কবিতার কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে ফুলের কথা অর্থে ব্যবহৃত হয়েছে। কে শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেন? কবি সুফিয়া কামাল। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? কে কাকে এই প্রশ্ন করেছে? কবি তার ভক্তকে প্রশ্ন করেছে। তাহার এই পরে মনে কবিতায় কবি কেমন গানের কথা জানতে চেয়েছেন? আগমনী গানের কথা। তাহার এই পরে মনে কবিতায় কয়টি চরিত্র রয়েছে? 2টি চরিত্র, একটা হচ্ছে কবি এবং আরেকটা হচ্ছে কবি ভক্ত। কুড়ি শব্দটির ব্যুৎপত্তি নির্দেশ করে কোরক। ব্যুৎপত্তি শব্দ হচ্ছে কোরক। তাহার এই পরে মনে কবিতাটি কত সালে প্রথম প্রকাশিত হয়? 1935 সালে প্রথম প্রকাশিত হয়। অর্ঘ্যবিরোচন অর্থ কী? অঞ্জলি বা উপহার। কোন ঋতুর কারণে কবি রিক্ত বা বিষণ্ণ হয়ে আছেন? শীত ঋতুর কারণে কবি রিক্ত বা বিষণ্ণ হয়ে আছেন। গঠনরীতির দিক থেকে তাহার এই পরে মনে কবিতাটি কোন ধরনের? এটি হচ্ছে সংলাপ নির্ভর কবিতা। তাহার এই পরে মনে কবিতাটি কিসের ছায়াপথ ঘটেছে? ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপথ ঘটেছে। তাহার এই পরে মনে কবিতায় কয়টি ঋতুর কথা উল্লেখ আছে? 2টি ঋতুর কথা উল্লেখ আছে। বিখ্যাত যে পঙ্ক্তিটি তার লেখা, মাগো তোমার জন্মিছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। জন্মিছি এই দেশে এই কবিতার একটি বিখ্যাত উক্তি। এখন বেগম রোকেয়া সুফিয়া কামাল থেকে আসা যত টিক আছে সেগুলো আমরা পড়ে ফেলবো। জননী সাহসিকা অভিধায় অভিষিক্তকে সুফিয়া কামাল। বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি? তিনি একজন গীতি কবি এবং তিনি রবীন্দ্রগীতিতে কবিতা লিখতেন। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবিকে সুফিয়া কামাল। কোনটি সুফিয়া কামালের কবিতা? তাহার এই পরে মনে। সাজের মায়া কাব্যগ্রন্থ কে রচনা করে? সুফিয়া কামাল। মুখবন্ধ লেখে কাজী নজরুল ইসলাম এবং এটি এই রাশিয়া থেকে কেউ রুশ ভাষায় এটি প্রকাশিত হয়। কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ কোনটি? কাব্যগ্রন্থ হচ্ছে মায়া কাজল। ৭১-এর ডায়েরি কার রচনা? ৭১-এর ডায়েরি সুফিয়া কামালের রচনা। হে কবি নীরব কেন ফাগুন এসেছে ধারায়, বসন্ত পড়িয়া তুমি লবে নাকি তব বন্দনায়। উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? বেগম সুফিয়া কামালের। জন্মিছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে, কবিতাংশটুকু রচয়িতা কে? কবি সুফিয়া কামাল। সুফিয়া কামালের জন্মস্থান কোথায়? বরিশালে। ঘুম থেকে জেগে বৈশাখী ঝড়ে কুড়িয়াছি ধরা আম, এই লাইনটির লেখক বা কবিকে? কবি সুফিয়া কামাল। শিশুতোষ গ্রন্থ ইতল বিতলের
লিখেছেন কে? সুফিয়া কামাল। পরবর্তী ক্লাসে আমরা পড়ব আহসান হাবীব সম্পর্কে। আহসান হাবীবও যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষাগুলোর জন্য। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।